আসসালামু আলাইকুম। টেকনিকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী। আমরা আজকের এই পর্বে এই প্রশ্নটার সমাধান। আমাদের প্রশ্নটার মধ্যে বলা হয়েছে যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে এই যে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে 3/4, 5, -7, √13, 0, 9/7, 12, তারপরে 2 সমস্ত 5/4, 1.123, 0.3223 এর উপরে 15। এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর অবস্থান দেখাও। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে এই সংখ্যাগুলোর অবস্থান দেখাও। ঠিক আছে, তো আমরা জানি যে বাস্তব সংখ্যা প্রথমত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই খুব ভালো করেই জানেন বাস্তব সংখ্যাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। তো আমাদের প্রশ্নের মধ্যে যেই সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো এখন দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, মূলদের অন্তর্ভুক্ত হবে, অমূলদের অন্তর্ভুক্ত হবে। আস্তে আস্তে আমরা এদেরকে বিভিন্ন ছোট ছোট শ্রেণীতে বিভক্ত করতে থাকব। প্রথমে বড় থেকে নামতে থাকব। বাস্তব সংখ্যা, তাকে দুই ভাগে ভাগ করা যায়, মূলদ অমূলদ। এবার মূলদকে আবার ভাগ করা যায় পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। আবার পূর্ণ সংখ্যাকে ভাগ করা যায় ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। ভগ্নাংশকে ভাগ করা যায় সাধারণ, দশমিক। এবার ধনাত্মককে আবার ভাগ করা যায় মৌলিক, ওয়ান, যৌগিক। সাধারণ ভগ্নাংশকে ভাগ করা যায় প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। দশমিক ভগ্নাংশকে ভাগ করা যায় সসীম, অসীম, আবৃত। অমূলদকে ভাগ করা যায় অসীম, অনাবৃত, দশমিক। অর্থাৎ আমরা ওই প্রথমে দুইটা ভাগ করলাম, এবার সেখান থেকে আস্তে আস্তে শাখা প্রশাখা এখানের মধ্যে বিস্তারিত হবে। তো চলেন আমরা একদম শুরুতে চলে যাই। আমাদের এখানে যেই সংখ্যাগুলো দেওয়া আছে আমরা দেখতেছি যে এখানে যেই সংখ্যাগুলো দেওয়া 3/4 এটা মূলদ, কারণ যে সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় তারা মূলদ। তো 3/4, 5, -7 এরা মূলদ। এই যে √13 এটা অমূলদ, √13 এটা অমূলদ। তো এই যে রুটের ভিতরে যে 13, তো এই 13 এটা পূর্ণবর্গ সংখ্যা না। তো পূর্ণবর্গ সংখ্যা না যারা, তাদের বর্গমূল অমূলদ সংখ্যা হয়। পূর্ণবর্গ সংখ্যা না যারা, তাদের বর্গমূল অমূলদ সংখ্যা হয়। যেমন 16 এটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে? যখন আমরা কোনো একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যার বর্গরূপে প্রকাশ করতে পারি, কোনো একটা সংখ্যাকে অন্য একটা সংখ্যার বর্গরূপে প্রকাশ করতে পারি। এই যে 4কে যদি স্কোয়ার করি তাহলে 16 পাওয়া যায়, 4কে স্কোয়ার করলে 16 পাওয়া যায়। তাহলে যেহেতু একটা পূর্ণ সংখ্যাকে বর্গ করার দ্বারা এই 16 পাওয়া যায়, সুতরাং এই 16কে বলা হবে পূর্ণবর্গ। যেহেতু একটা পূর্ণ সংখ্যাকে বর্গ করার দ্বারা এই 25 পাওয়া যায়, তাহলে 25কে বলা হবে পূর্ণবর্গ। যেহেতু কোনো একটা পূর্ণ সংখ্যাকে বর্গ করার দ্বারা এই 36 পাওয়া যায়, তাহলে 36কে বলা হবে পূর্ণবর্গ। তো 13 কিন্তু এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যাকে বর্গ করার দ্বারা 13 পাওয়া যাবে, তাহলে 13 হচ্ছে পূর্ণবর্গ না। তো পূর্ণবর্গ না যারা, তাদেরকে বর্গমূল করলে ফলাফলটা অমূলদ হয়। তাহলে আমরা বলতে পারি সেই ক্ষেত্রে √13 এটা অমূলদ সংখ্যা। 0, 1, 9/7, 12, 2 সমস্ত 5/4, 1.1234, 0.323 পৌনঃপুনিক, এই সবগুলো সংখ্যা মূলদ আর √13 অমূলদ। তাহলে আমরা বুঝে গেলাম যে বাস্তব সংখ্যাকে যে আমরা দুই ভাগে বিভক্ত করব, এর মধ্যে কোন ভাগে কারা প্রবেশ করবে সেটা হচ্ছে মূলদের আন্ডারে যে এরা সবাই, আর √13টা অমূলদের ঘরে যাবে। √13 অমূলদের ঘরে যাবে, বাকি সবাই মূলদের ঘরে। আচ্ছা, ঠিক আছে। এবার মূলদকে, এই যে মূলদের অন্তর্ভুক্ত যেই সংখ্যাগুলো, তাদেরকে আমরা আবার বিভিন্ন ভাগে বিভক্ত করতে পারি। যেমন মূলদের অন্তর্ভুক্ত এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা এই দুই ভাগে ভাগ করতে পারি। মূলদ সংখ্যা যারা, তাদেরকে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা এই দুই ভাগে বিভক্ত করতে। তো আমরা দেখতেছি যে এই সংখ্যাগুলোর মধ্যে 5, -7, 0, 1, 12 এরা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর এই যে 3/4, এই যে 3/4, এই যে একদম শুরুতে 3/4, তারপরে 9/7, তারপরে 2 সমস্ত 5/4, তারপরে 1.1234, 0.323 এরা ভগ্নাংশ। সেটা সাধারণ ভগ্নাংশ হোক, দশমিক ভগ্নাংশ হোক, ভগ্নাংশ, এরা ভগ্নাংশ। ওকে, ফাইন। তো এখন দেখেন পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত যারা, তাদেরকে আমরা আবার তিনটা ভাগে বিভক্ত করতে পারছি। পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত যারা, তাদেরকে তিনটা ভাগে ভাগ করতে পারছি, ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। কারণ এই যে 5 এটা কিন্তু +5, তার মানে ধনাত্মক। তারপরে 1 +1, তার এটা ধনাত্মক। +12 এটা ধনাত্মক, তাহলে 5, 1, 12 এরা ধনাত্মক। তারপরে 0, আচ্ছা, তারপরে -7 ঋণাত্মক। তাহলে পূর্ণ সংখ্যাগুলোকে আমরা আবার তিনটা ভাগে বিভক্ত করতে পারছি। আপনারা জানেন যে অনেক আগে থেকে আপনারা শিখেছেন সংখ্যা রেখা যেটা, এই যে সংখ্যা রেখা, মাঝখানে হচ্ছে 0, ডান দিকে -1, -2,
ডান দিকে না, ডান দিকে -1 -2, ডান দিকে ধনাত্মকগুলো, ডান দিকে ধনাত্মকগুলো, ডান দিকে 1 2 আর বাম দিকে -1 মাইনাস। তো এই যে একটা পূর্ণ সংখ্যা, এখানে তিনটা অংশ আছে, ধনাত্মক অংশ, ঋণাত্মক অংশ এবং শূন্য। ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য, এই সব কিছু একত্রিত হয়ে এটা পূর্ণ সংখ্যায় রূপান্তরিত হয়েছে। এই জন্যই পূর্ণ সংখ্যা যারা, তাদেরকে আমরা তিনটা ভাগে বিভক্ত করতে পারি, ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। ওকে ফাইন। এবার আমরা যাব ভগ্নাংশের যে অংশটা আছে সেখানে। ভগ্নাংশের মধ্যে দশমিক ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ দুইটা ভাগে বিভক্ত হয়। তাহলে সাধারণ ভগ্নাংশ, দশমিক সাধারণ লেখা দ্বারা ওই ভগ্নাংশকে বোঝানো হচ্ছে সাধারণ ভগ্নাংশ, দশমিক। তো সাধারণ ভগ্নাংশ কারা? লব বাই হর আকারে যাদেরকে লেখা হয় তারা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর দশমিক যাদেরকে লেখা হয় তারা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে এখানে 3/4, 9/7, তারপরে 2/5 এরা লব বাই হর আকারে লেখা আছে, এরা সাধারণ ভগ্নাংশ, আর বাকি দুইটা সংখ্যা দশমিক ভগ্নাংশের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, তো এই যে ধনাত্মক, শূন্য, ঋণাত্মক, এর মধ্যে আবার ধনাত্মককে তিন ভাগে বিভক্ত করা যায়। ধনাত্মক পূর্ণ সংখ্যা যারা, ধনাত্মক পূর্ণ সংখ্যা যারা, তাদেরকে তিন ভাগে বিভক্ত করা যায়। সেটা হচ্ছে 5, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, 1 তো এটা 1ই, আর 12 এটা হচ্ছে যৌগিক সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা তিনটা ভাগে বিভক্ত করতে পারছি, মৌলিক, যৌগিক, 1। মৌলিক, যৌগিক, 1। মূলত এই যে 1, এটা মৌলিকও না, এটা যৌগিকও না, এই জন্যই 1কে আলাদা লেখা হয়েছে। 1 এটা মৌলিকও না, এটা যৌগিকও না, এই কারণেই 1কে আলাদাভাবে লেখা হয়েছে, যে 1 এটা আলাদা, এটা মৌলিকের ঘরেও ঢুকবে না, এটা যৌগিকের ঘরেও ঢুকবে না। তাহলে 5 হচ্ছে মৌলিক, 12 হচ্ছে যৌগিক, আর 1 হচ্ছে 1ই, এটা আলাদা করে কোনো অন্য কারো ঘরে এটা ঢুকবে না। আচ্ছা, এবার সাধারণ ভগ্নাংশ যারা, তাদেরকে আমরা তিনটা ভাগে বিভক্ত করতে পারি, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। যদিও অপ্রকৃত এবং মিশ্র দুইটা একটা থেকে আরেকটা হয়, তাহলে আমরা সাধারণকে দুই ভাগে ভাগ করলাম, প্রকৃত, অপ্রকৃত। তো অপ্রকৃত আবার একটা স্পেশাল রূপ হচ্ছে মিশ্র, অপ্রকৃত একটা স্পেশাল রূপ হচ্ছে। আচ্ছা, তো 3/4 আমরা জানি যে লব ছোট হর বড়, লব ছোট হর বড়, সেটা প্রকৃত ভগ্নাংশ। এই যে 3/4, লব বড় হর ছোট, সেটা অপ্রকৃত ভগ্নাংশ। লব বড় হর ছোট অর্থাৎ 9/7, এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর 2/5 যখন একটা পূর্ণ সংখ্যা সামনে থাকে, পাশে একটা প্রকৃত ভগ্নাংশ থাকে, পূর্ণ সংখ্যা এবং পাশে একটা প্রকৃত ভগ্নাংশ, তখন এটা হয়ে যায় মিশ্র। তাহলে 2/5 এটা হচ্ছে মিশ্র। দশমিকের যেই ভগ্নাংশগুলো লিখলাম, এদেরকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, দশমিক ভগ্নাংশগুলোকে দুই ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, একটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে সসীম দশমিক ভগ্নাংশ, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, এটা কি? যখন দশমিকের পরে অঙ্ক সংখ্যা গণনা করা যায়, কয়টা অঙ্ক আছে, অঙ্ক সংখ্যা গণনা করা সম্ভব, দশমিকের পরে কয়টা অঙ্ক দেখা যায় এটা গণনা করা সম্ভব, তখন তাকে বলা হবে সসীম দশমিক ভগ্নাংশ। যেমন এখানে আমরা দেখতেছি দশমিকের পরে 4টা অঙ্ক আছে, আমরা গুনতে পারছি যে দশমিক পরে 4টা অঙ্ক আছে, তাহলে এটা গণনা করা সম্ভব। দশমিকের পরে কয়টা অঙ্ক আছে এটা গণনা করা সম্ভব, সুতরাং এইটা যাবে সসীম দশমিক ভগ্নাংশের অন্তর্ভুক্ত। এবার 0.323 পৌনপুনিক। প্রিয় শিক্ষার্থীরা, এই যে 0.323, 2 এবং 3 এর উপর পৌনপুনিক, এটার কিন্তু দশমিকের পরে অঙ্ক সংখ্যা গণনা করা সম্ভব না, দশমিকের পরে অঙ্ক সংখ্যা গণনা করা সম্ভব না, এটা কিন্তু চলতে থাকবে 0.3232323 চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে অসীম পর্যন্ত। যেহেতু দশমিকের পরে অসীম পর্যন্ত চলতে থাকবে, তাহলে এটা অসীম। দ্বিতীয়ত, যেহেতু এখানে আমাদের অঙ্কের পুনরাবৃত্তি ঘটছে, এই যে যখন কোনো অঙ্কের উপরে এরকম ফোঁটা দেওয়া থাকে, এটা হচ্ছে পৌনপুনিক। তো যখন পৌনপুনিক দেওয়া থাকে, তার মানে পুনরাবৃত্তি ঘটে, তখন এটাকে বলা হয় আবৃত। যখন অঙ্কের উপরে পৌনপুনিক থাকে, তখন এটাকে বলা হয় কি? আবৃত, অর্থাৎ এটা পুনরাবৃত্তি ঘটবে। তাহলে প্রথমত, দশমিকের পরে অঙ্ক সংখ্যা গণনা করা সম্ভব না, চলতেছে চলতেছে চলবেই চলবেই, তাহলে এটা হচ্ছে অসীম। দ্বিতীয়ত, অঙ্কের পুনরাবৃত্তি ঘটবে, তাহলে এটা আবৃত। তাহলে আমরা বলতে পারি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে ফাইন, এটাও হয়ে গেল। আর আপনাদের মনে আছে একদম অঙ্কের শুরুতে বাস্তব সংখ্যাকে যখন আমরা বিভক্ত করেছিলাম, অমূলদের ঘরে √13 ঢুকেছে। মনে রাখতে হবে, অমূলদ সংখ্যা যারা, তাদেরকে আমরা বলতে পারি অসীম অনাবৃত দশমিক সংখ্যা, অসীম অনাবৃত দশমিক সংখ্যা। কেন? তার কারণ এই যে অমূলদ সংখ্যা যারা, আপনি যখন 13কে রুট দিবেন, 13 এবার রুট বাটনের টিপ দিবেন, তখন দেখবেন রেজাল্ট যেটা আসবে দশমিকে আসবে,
তবে দশমিকের পরের অঙ্কগুলো গণনা করে শেষ করা সম্ভব না। অমূলদ সংখ্যা যারা, তাদের ক্ষেত্রে দশমিকের পরে অঙ্ক সংখ্যা গণনা করা সম্ভব না, চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, তাহলে অসীম। দ্বিতীয়ত, অমূলদ সংখ্যার ক্ষেত্রে দশমিকের পরের যেই অঙ্কগুলো, এটা নির্দিষ্ট নিয়ম মেনে পুনরাবৃত্তি ঘটবে না, পুনরাবৃত্তি ঘটবে না। যেমন একটু আগে এই যে এখানে যেমন পুনরাবৃত্তি ঘটছে 2 3 2 3 2 3 2 3 পুনরাবৃত্তি ঘটছে, কিন্তু অমূলদের ক্ষেত্রে এই পুনরাবৃত্তি ঘটে না। সেখানের মধ্যে দশমিকের পরে অঙ্কগুলো অনবরত চেঞ্জ হয়, অনবরত চেঞ্জ হয়। আমি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। √13 আমরা একটু ক্যালকুলেটরের মধ্যে একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখবেন আমি এখানের মধ্যে 13কে এখন রুট করব, হ্যাঁ 13কে আমরা রুট করব। এই যে দেখেন 13কে যখন রুট করলাম 3.60551275989293119221267 একের পর এক পরিবর্তন হইতেছে, একের পর এক পরিবর্তন হইতেছে, ঠিক আছে, বারে বারে পরিবর্তন হইতেছে, কোনো মিল নাই, কোনো মিল নাই, অনবরত পরিবর্তন হইতেছে। এই জন্য অমূলদ সংখ্যা যারা, তাদেরকে আমরা বলতে পারি অসীম অনাবৃত দশমিক সংখ্যা। কেন? তার কারণ একে তো আমি যখন এটা রেজাল্ট বের করব, দশমিকের পরে অঙ্ক সংখ্যা গণনা করা সম্ভব না, অসীম পর্যন্ত চলতে থাকবে। দ্বিতীয়ত, দশমিকের পরের অঙ্কগুলো তারা নির্দিষ্ট নিয়ম মেনে পুনরাবৃত্তি হবে না, তারা পুনরাবৃত্তি হবে না, এই জন্য তাদেরকে বলা হয় অনাবৃত। তাহলে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে এখানের মধ্যে যে অনেকগুলো সংখ্যা দিয়েছিল, এই যে অনেকগুলো সংখ্যা আমাদেরকে দিয়ে বলেছিল যে এই সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসের মধ্যে অবস্থান দেখাও, যে কে কোন জায়গাতে অবস্থান করতেছে। তো আমরা শুরু করলাম, বাস্তব সংখ্যা দুই ভাগে বিভক্ত, মূলদ অমূলদ। এবার মূলদের সংখ্যাগুলো আবার দুই ভাগে বিভক্ত, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ। এবার পূর্ণ সংখ্যাগুলো আবার তিন ভাগে বিভক্ত, ধনাত্মক শূন্য ঋণাত্মক। ভগ্নাংশ দুই ভাগে বিভক্ত, সাধারণ। এবার ধনাত্মক সংখ্যা আবার তিন ভাগে বিভক্ত, মৌলিক, ওয়ান, যৌগিক। সাধারণ ভগ্নাংশ আবার দুই ভাগে বিভক্ত, প্রকৃত, অপ্রকৃত। অপ্রকৃত থেকে আবার মিশ্র বানানো যায়। দশমিক ভগ্নাংশ আবার দুই ভাগে বিভক্ত, সসীম দশমিক ভগ্নাংশ, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আর অমূলদ সংখ্যা যেটা, সেটা অসীম অনাবৃত দশমিক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেই সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসের মধ্যে তাদের অবস্থানগুলো দেখালাম। তো এই যে অঙ্কটা আমরা করলাম, এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে সমাধান করেছি। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া থাকবে। অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় যখন প্র্যাকটিস করতে যাবে, তার যদি কোনো একটা অঙ্কতে সমস্যা হয় বা বুঝতে পারতেছে না, কঠিন লাগতেছে, কনফিউশন তৈরি হয়ে গেছে, পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে, এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন।